মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে আন্দোলনের মধ্যেই ট্রাম্পের দরবারে নেতানিয়াহু। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা। ইসরায়েলি বর্বরতার নিন্দা অন্তর্বর্তী সরকারের। চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে 70 বিদেশি বিনিয়োগকারী। ব্যবসায়িক সমস্যা দূর করার আশ্বাস প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের। এবং 54 বছরেও অজানা দেশে প্রকৃত বেকারের সংখ্যা। ছদ্ম বেকার 1 কোটি। সমাজে অপরাধ প্রবণতা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। ফিলিস্তিনের পাশাপাশি তুরস্ক, মরক্কো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওদিকে ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় গাজার পোলিওজনিত পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছে 6 লক্ষাধিক শিশু। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষতবিক্ষত ফিলিস্তিনিদের মরদেহ। সবশেষ রাফা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালায় তেল আবিব। এতে এক সাংবাদিক সহ বিভিন্ন অঞ্চলে আরও 12 ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহু সেনারা। এছাড়া গত 20 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 5 শতাধিক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানায় গাজার মিডিয়া অফিস। দ্বিতীয় দফায় সামরিক অভিযান শুরুর পর গাজায় পোলিও টিকার চালান প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে উপত্যকাটিতে পোলিওজনিত পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছে অন্তত 6 লাখ শিশু। এদিকে এ পর্যন্ত গাজার 50% দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। ফলে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছে অসহায় ফিলিস্তিনিরা। এছাড়া সীমান্তের আশপাশে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। বিভিন্ন মানবাধিকার সংস্থা জানায় যুদ্ধবিধ্বস্ত এলাকাটি এখন বসবাসের অযোগ্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর এবং অবিলম্বে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। রোববার রাজধানী কায়রোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তুরস্ক, মরক্কো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং সেখানে ত্রাণ ও মানবিক সহায়তা স্বাভাবিক রাখার দাবি আন্দোলনকারীদের। এদিকে যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে গোটা বাংলাদেশ। হিংস্র হায়নার মতো গাজাবাসীকে ছিন্ন ভিন্ন করার অপরাধে ক্লাস পরীক্ষা বর্জন করেছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। হানাদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের একাট্টা হওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। মাহবুব হোসেন রিপনের প্রতিবেদন। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরলেও নিশ্চুপ বিশ্বমরণরা। তাদের ঘুম ভাঙাতেই ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় রাজু ভাস্কর্যের সামনে। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে স্লোগানে প্রকম্পিত করে বিশ্ববিদ্যালয় এলাকা। দিচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কোকাকোলা আছে, অন্যান্য অনেক পণ্য আছে যেগুলো আমাদের দেশে রেগুলার চলে থাকে। এই পণ্যগুলো বয়কটের মাধ্যমে আমরা আমাদের অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছি আজকে এখান থেকে। একের পর এক ব্লাস্ট করে যাচ্ছে, একের পর এক জেনোসাইড। এটা কিভাবে একটা যুদ্ধ হতে পারে? অসহায় ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে বাইতুল মোকাররম মসজিদ ও পল্টন এলাকায় মিছিল করেছে সাধারণ মুসল্লিরা। আল্লাহ তাআলা আমাদের উপরে জিহাদ যদি ফরজ করে দেন, আর আমাদের এখান থেকে ঘোষণা আছে বাংলাদেশের 18 কোটি মানুষ 36 কোটি হাত নিয়ে ওই ইসরায়েলের দুর্গ চূর্ণ বিচূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ।
মুখে দিতে পারো তালা, হাতে পড়াতে পারো বেড়ি, সংগ্রাম করে যাব ইমান বাঁচাতে, জীবন দিতে মারা করবো না দেরি। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মগবাজারে মিছিল করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী। দখলদার ইসরায়েলি বাহিনীকে মদদ দেয় মার্কিন প্রশাসনের সমালোচনা করে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের নেতাকর্মীরা। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, এই জুলুম এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী কখনো কারো সাথে অন্যায়ের সাথে আপোষ করে নাই, জীবন দিয়েছিল, মাথা নত করে নাই। মুসলিম ভাইদের উপরে এত গণহত্যা চলছে, আমি আর ভরে ভয়ে থাকতে পারি না, আমার দ্বারা সম্ভব না। গাজায় বর্বরতা চালাতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও করতে যায় কয়েকটি ইসলামী ও রাজনৈতিক সংগঠন। তবে পুলিশি বাধায় বিভিন্ন সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবিলম্বে ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান বন্ধ ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলের নিধনযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন সহ দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে ফেনীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজা রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা নগরী। ফিলিস্তিনে ইসরায়েলে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হেফাজত ইসলাম ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি হামলার প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গাজায় হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। গাজায় বর্বরোচিত গণহত্যা ও মানবিক চরম বিপর্যয়ের প্রতিবাদে নওগাঁয় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বয়কট করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। গাজায় ইসরায়েলি নৃশংস হত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনীর পরশুরাম উপজেলা সর্বস্তরে মুসলিম জনতার আয়োজনে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইসরায়েলি পণ্য বয়কটের নামে সিলেট সহ দেশের বিভিন্ন শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানান। আইজিপি বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, সরকার কোনো আইনানুগ আন্দোলনে বাধা দিচ্ছে না, তবে প্রতিবাদের নামে অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। বাংলাদেশের ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ
পোশাক খাতের জন্য অশনি সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেবল তৈরি পোশাক নয়, ট্রাম্পের এমন সিদ্ধান্তে হিমায়িত খাদ্য, টেক্সটাইল আর চামড়াজাত পণ্য রপ্তানিকারকদের কপালেও ভাঁজ পড়েছে। সংকট উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। রপ্তানি পণ্যের ৮০% আসে তৈরি পোশাক খাত থেকে, আর এই খাতটির সবচেয়ে বড় ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, যার রপ্তানি গড় 18%। কিন্তু ট্রাম্প প্রশাসনের একটি সিদ্ধান্তে রীতিমতো চক্ষু চড়ক গাছ খাত সংশ্লিষ্টদের। শুধু যে পোশাক খাত তা কিন্তু নয়, কপালে ভাঁজ পড়েছে হিমায়িত খাদ্য, টেক্সটাইল এবং চামড়াজাত পণ্য রপ্তানিকারকদেরও। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে শুল্কের হেরফেরে যুক্তরাষ্ট্রে গ্যাপ ট্রেডিং তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমেরিকান গভর্নমেন্ট এই সিদ্ধান্তটা ট্রেড গ্যাপের কারণে নিয়েছেন। যেসব দেশের সাথে ট্রেড গ্যাপ বেশি, তাদের ডিউটি ট্যারিফ ইম্পোজিশনটাও বেশি হয়েছে। আমার মনে হয় একটা নেগোসিয়েশনের রাস্তাটা খোলার জন্য এটা হয়েছে। এখন নেগোসিয়েশনে যাবে। বর্ধিত শুল্ক কার্যকর হবে 9 এপ্রিল থেকে। ব্যবসায়ীরা মনে করছেন এটি 4-5 বছর চললে দেশের পোশাক খাতের অস্তিত্ব ধরে টান দিতে পারে। আমাদের টোটাল রেডিমেড গার্মেন্টসের 22 থেকে 23% আমরা এক্সপোর্ট করে থাকি যুক্তরাষ্ট্রে। তাহলে পরে এটা মাধ্যমে দেখা যায় 8 থেকে 10 বিলিয়ন ডলারের প্রতি বছর আমরা যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করে থাকি। অতি সত্বর এই সমস্যার একটা সমাধান হবে এবং বাংলাদেশ একটা সুবিধাজনক পর্যায়ে গিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি আরও বাড়াতে পারবে বলে আমি মনে করছি। সমস্যা সমাধানে রাষ্ট্র আন্তরিকভাবে কাজ করলে দ্রুতই সুফল মিলবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা হাতে নেওয়া হয়েছে, অবশ্যই আমরা মনে করি এটার একটা সুফল আমরা পাবো। এটা আসলে এটা শঙ্কিত হওয়ার কিছু নেই। আমার মনে হয় এটা হয়তো একটা আমাদের জন্য আরও একটা বড় সম্ভাবনা দ্বার খুলে দিতে পারে। এটা আমার যেটা মনে হয়। অর্থনীতিবিদরা বলছেন আপাতত সমাধান আমদানিকৃত মার্কিন পণ্যের শুল্ক সমন্বয় করা। বাংলাদেশ যেটা করতে পারে, অ্যাকচুয়ালি তাদের যে পণ্যগুলো আছে এগুলোর উপর শুল্ক ড্রাস্টিক্যালি রিডিউস করতে পারে। এতে করে হয়তো তাদের মন গলবে এবং বাংলাদেশের প্রতি তারা হয়তো একটু নমনীয় মনোভাব পোষণ করতে পারে। এখনই সমাধান না করা গেলে দেশের পোশাক বাজারে কিছুটা হলেও স্থবিরতা নেমে আসার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদ আলাউদ্দিন মজুমদার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্কারোপ 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন তিনি। সোমবার এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এছাড়া যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের নন ট্যারিফ বাধা দূর করা হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh. অর্থায়নের অভাবে কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না স্টার্ট আপ বা নতুন উদ্যোগ। এর একটি বড় কারণ ইন্টারনেটের চড়া দাম এবং দুষ্প্রাপ্যতা। সোমবার সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এসব বক্তব্য। তবে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে 8 থেকে 9 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঢাকায় শুরু হয়েছে 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 50 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। অনুষ্ঠানে তুলে ধরা হয় মাথাপিছু স্টার্ট ফান্ড কিংবা অর্থ ছাড় সহ নানা প্রতিকূলতায় সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। More and more comfortable with the internet as they seek to finding solutions for their problems using the internet with affordable internet. This too represents a very unique opportunity. I believe by the end of April
we will be in a shape to offer more public consultation. এতে বিডার চেয়ারম্যান বলেন, দেশে উদ্ভাবনী শক্তির অভাব নেই, কিন্তু তহবিলের অভাবে অনেক তরুণী তাদের উদ্যোগ শুরু করতে পারে না। But start from, do we even need a trade license? And if we do need a trade license, is it like a birth certificate that we give to a company only once in their lifetime and not have them go back? এ সময় নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। We'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. So it should be ready. নতুন উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় সম্ভাব্য সবকিছুই করার কথা জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। সোমবারের ওই সফরে অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, বিনিয়োগ সুবিধা ও শিল্প স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার সুযোগ পান তারা। পরে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বাংলাদেশে ব্যবসা করার যেসব সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে। কামরুল ইসলামের তথ্যে আমার একটি প্রতিবেদন। বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় 70 জন বিদেশি বিনিয়োগকারী ঢাকা থেকে মিরসরাই পৌঁছান। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ ও প্রতিশ্রুত সুযোগ সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ করানো সম্ভব হবে। এ সময় বিনিয়োগকারীরা কারখানার কার্যক্রম ও পরিদর্শন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীর যে নেতিবাচক ধারণা তা পাল্টাতে এবং ব্যবসা করার যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত নিরসন করার ব্যাপারে আশ্বস্ত করা হয় বিনিয়োগকারীদের। বিশেষায়িত এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। বিনিয়োগের জন্য যেসব চ্যালেঞ্জগুলো আছে এখানে সেই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করা হচ্ছে। এখানে পানির একটা সমস্যা ছিল, পানির সমস্যাটা অ্যাড্রেস করা হচ্ছে। পাশাপাশি ধরেন আপনার এখানে যে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল প্লট এখনো কিন্তু ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, আবার অনেকগুলোতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এইবারই প্রথমবারের মতো বিনিয়োগকারীদেরকে সরেজমিনে মাঠে নিয়ে আসা হয়েছে, যাতে করে তারা দেখতে পারেন আসলে তারা কোথায় বিনিয়োগ করবেন, কোথায় তারা ফ্যাক্টরি স্থাপন করবেন এবং ফ্যাক্টরি স্থাপন করলে কি কি সুবিধা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে। দেশের বিনিয়োগ সম্ভাবনা এবং সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এই আয়োজন করেছে বিডা। মাহমুদ হোসেন, মোহনা টেলিভিশন। স্বাধীনতা 54 বছরেও দেশে প্রকৃত বেকারের সংখ্যা বের করা যায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, গেল 1 দশক ধরে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে প্রকৃত বেকারের সংখ্যা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ডের মারপ্যাচে বাদ পড়ছে প্রায় 1 কোটি ছদ্ম বেকার। বিশেষজ্ঞরা বলছেন, কর্মহীন বিপুল এই জনগোষ্ঠীর রুটি রুজি নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। নাদিম মোস্তফার ক্যামেরায় মাহবুব হাসান রিপনের বেকারত্ব নিয়ে 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। মহিউদ্দিন মিলন ঢাকার একটি সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে 4 বছর ধরে নিচ্ছেন সরকারি চাকরির প্রস্তুতি। এর মধ্যে টিউশনি করিয়ে কোনোমতে টিকে আছেন এই জাদুর শহরে। করোনার পর থেকেই চাকরি প্রস্তুতি নিচ্ছি, বিশেষ করে সরকারি চাকরির প্রতি খুব বেশি আকৃষ্টতা আছে, তো তারপর থেকে আসলে খুব কঠিন সময় দিয়ে পার করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থার বেকারত্বের সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি সপ্তাহে অন্তত 1 ঘন্টা মজুরি বিনিময়ে কাজ করলে তিনি বেকার হিসেবে গণ্য হবেন না। দিনমজুর সালমান অবশ্য 2022 থেকে একটি স্থায়ী চাকরির খোঁজ করছেন। অনেক জায়গায় দৌড়াইছি ভাই, হিসাবের বাইরে ভাই, তার জন্য দিনমজুরি কাজ করতেছি। কোনোদিন 500 টাকা কামাই, কোনোদিন 700 টাকা কামাই, বাড়িতে টাকা পাঠাতে পারি না ভাই। বেকারত্বের আন্তর্জাতিক মানদণ্ড বলছে মিলন ও সালমান তারা কেউই বেকার নন, কিন্তু তারা দুজনেই মনে করছেন তারা বেকার, কারণ তারা একটি স্থায়ী ও উৎপাদনশীল কর্মের সন্ধান করছেন। তাদের বর্তমানে অবস্থাকে বলা হচ্ছে ছদ্মবেশী বেকার। দেশে এর সংখ্যা প্রায় 96 লক্ষের মতো।
এর সাথে সরকারি হিসেব যদি যোগ করা হয় তাহলে মোট বেকারের সংখ্যা দাঁড়ায় প্রায় 1,25,00,000-এর মতো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া বেকারত্বের যে হিসেব সেটি নিয়ে নতুন করে কাজ করার সুযোগ দেখছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। পাশাপাশি ছদ্ম বেকারদের উৎপাদনশীল কাজে নিয়োজিত করার ক্ষেত্রে নির্দিষ্ট কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বিগত এক সপ্তাহে 1 ঘন্টা কাজে নিয়োজিত, এইটা ধরে যদি আমরা হিসাব বের করি যে না ওই মানুষটা আসলে বেকার নয়, তো সেইটা কিন্তু সমাজে বেকারত্বের প্রকৃত চিত্র নির্দেশ করবে না। তো সুতরাং আমাদের নতুন করে এখন কাজ করা উচিত। তাদের জন্য কিভাবে উৎপাদনশীল কর্মকাণ্ড তৈরি করা যায় এবং অর্থনৈতিক সংস্কার করা যায় সেই বিষয়গুলো নিয়ে এখন ভাবতে হবে। বিপুল এই বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। তাদের যে কর্মশক্তি, কর্মস্পৃহা, সেই বিষয়টা যদি সত্যি সত্যি উৎপাদনশীল কাজে যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে এই সমাজে অপরাধের প্রবণতা বেড়ে যায়, শ্রমশক্তির অপচয় হয়। শিক্ষাবিদ ডক্টর মুশফিক মান্নান চৌধুরীর মতে নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনতে হবে। প্রপার অ্যাপ্রোচ নাই, আমরা একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচে চলি যে ধরেন ম্যাক্সিমাম বাংলাদেশের যে ছেলে মেয়েদের প্রবণতা হচ্ছে আমরা পাশ করে একটা সার্টিফিকেট হলেই আমরা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করব। যেটা করে অন্যান্য দেশে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিজ এবং ইন্ডাস্ট্রিজগুলো তারা পার্টনারশিপ করার পরে তারা ওখান থেকে ইউনিভার্সিটিগুলো জানতে পারে যে হ্যাঁ কি কি ভবিষ্যতে জব তৈরি হবে, কি কি স্কিল দরকার আছে ইন্ডাস্ট্রি। অশিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে ভোকেশনাল বা বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এক্সামিনেশন সিস্টেম থাকা উচিত যেটা ফুললি ভোকেশনাল। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় সীমিতকরণের পাশাপাশি তৃণমূল পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে প্রার্থীদের আচরণবিধি মানাতে ইসি সর্বোচ্চ কঠোর হবে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 20 এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য বেশ কয়েকটি দল প্রস্তুত বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। নির্বাচনের আগে পরে অলিগলি থেকে শুরু করে ফুটওভার ব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসাবাড়ির দেয়াল সহ সবখানেই চেয়ে থাকে ব্যানার পোস্টারে, যা একদিকে শহরের সৌন্দর্য নষ্ট করে, অন্যদিকে পরিবেশ দূষণেরও একটি বড় কারণ। এ অবস্থায় ইসি নির্বাচনী প্রচারণায় পোস্টার না রাখার কথা ভাবছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আপনারা কি পোস্টার রাখতে চাচ্ছেন না? সংস্কার কমিশনের প্রস্তাবটা অনেকটা এরকমই। আমরা সংস্কার কমিশনের প্রস্তাবটাকে ভালোই মনে করছি। নির্বাচনী আচরণ বিধির খসড়া প্রায় চূড়ান্ত জানিয়ে এতে স্থানীয় সরকার নির্বাচন সহ নতুন বিষয় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সীমানা নির্ধারণ আইনের ভুল সংশোধনে পাঠানো প্রস্তাব অনুমোদন না পেলে বিদ্যমান আইনেই সীমানা নির্ধারণ করা হবে বলেও জানান ইসি আনোয়ারুল। যারা অন্যান্য দল হিসেবে নিবন্ধন চাবেন তাদের ক্ষেত্রে কোনো বাধা নাই এবং তারা আবেদন অনেকেই করার জন্য আসতেছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের আক্রোশে নিঃস্ব হতে বসেছে 1.5 শতাধিক পরিবার, এমন অভিযোগ করেছেন রাজধানীর পল্লবীর বানিয়া মৌজায় বসবাসকারী ভুক্তভোগীরা। তারা জানান 14 একরের বেশি জমি র্যাবের অনুকূলে বরাদ্দ দিতে ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণের পায়তারা চলছে, অথচ পাশেই ফাঁকা পড়ে আছে কয়েকশো একর খাস জমি। অধিগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা। হুমায়ুন কবিরের প্রতিবেদন। 2005 সালে রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজার 160 জন ক্রেতা সাগুপ্তা NM হাউজিং এর কাছ থেকে কিস্তিতে 3 ও 5 কাঠা করে জমি খরিদ করেন। এর মধ্যে 80 জনেরও বেশি মালিক প্রবাসে থাকেন। 2019 সালে এক বিজ্ঞপ্তিতে 14 একরেরও বেশি জমি র্যাবের অনুকূলে অধিগ্রহণ করার নির্দেশ দেয় ভূমি মন্ত্রণালয়। স্থানীয়দের অভিযোগ, প্রক্রিয়ার সঙ্গে জড়িত র্যাবের তৎকালীন ডিজি বেনজির আহমেদ।
পরে জানা যায় ব্যক্তি মালিকানাধীন এসব জমিতে নির্মাণ হবে র্যাব-4-এর হেডকোয়ার্টার ও আবাসন। সোমবার এক মানববন্ধনে জমির মালিকরা জানান, পাশে বিপুল পরিমাণ খাস জমি থাকার পরও ব্যক্তি মালিকানাধীন ভূমি কেড়ে নেওয়া হচ্ছে। গার্মেন্টস চাকরি করছে, বিভিন্ন রিক্সা চালাইছে, কেউ মনে করেন ভ্যান চালাইছে, এইভাবে টুকটুক করে সঞ্চয় করে এখানে একটা প্লট নেওয়া হয়েছে। এটা আমাদের সম্পত্তি, আমরা ভোগ করব, আমরা র্যাবকে দিব কেন? সরকারি জায়গা শত শত বিঘা জমি আছে, ওনারা চাইলে এখানে র্যাবের প্রতিষ্ঠান করতে পারেন, আমাদের বুকে বোল্ডেজার কেন? বেনজির তৎকালীন র্যাবের মহাপরিচালক এই কাজটা করিয়েছে তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। সরকারের আমলে র্যাবের যে ডিজি ছিল আমাদের এই ভাই যে বললেন, ওনার চক্রান্তে আসলে এই ঘটনাটা ঘটে। ষাটুর্দলে একত খান জীবিকার তাগিদে জীবনের অর্ধেক সময় পার করেছেন বাহরাইনে। ক্যান্সারে আক্রান্ত স্ত্রী নুন্নাহারও 2 ছেলেকে নিয়ে বসবাস করেন পল্লবীতে। জীবনের শেষ সম্বল হাতছাড়া হয়ে যাবার আতঙ্কে চোখে ঘুম নেই তার। অল্প একটা জমি আমাদের রক্ত পানি করা পয়সা দিয়ে আমরা কিনছি, অনেক কষ্ট করছি, আজকে নিয়ে যাচ্ছে র্যাব। কেন নিয়ে যাবে আমাদের জমি? প্রধান উপদেষ্টার প্রতি জোরহাত করে বলতেছি, দয়া করে আমাদেরকে আপনি বাঁচান। আমরা 160 জন লোক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির বাকি মালিকদেরও একই অবস্থা। মাথা গুঁজা শেষ ঠাঁই হারাতে হলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তাদের। জমি না পেলে অবশ্যই আমরা আত্মহত্যা করব, এছাড়া আমাদের পথ আর কোনো খোলা নাই। কারণ কি, যার জীবনের সঞ্চয় ছিল একটু একটু করে আমরা এই জমিটা কিনেছি। আমরা এখানে বাড়ি করব, ছেলে মেয়েরা বসবাস করবে, আর এটা যদি চলে যায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। মানবিক বিবেচনা হলেও বিষয়টি ন্যায়সঙ্গত সুরাহা করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি যেন ন্যায় বিচার করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত আলোচনায় একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কুন্ডের বাজারের সেতুসহ মুন্সিগঞ্জ শ্রীনগর সড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে। খুব তাড়াতাড়ি এখানে যেন একটা মেডিকেল কলেজ করা যায়, এই জন্য হয়তো আমরা এইটা হয়তো 1 মাস বা 2 মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায়, এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই। মেইন হলো যে রাস্তাটা শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা 4 লেনে করার জন্য। বন্ধু মানে হাজারো স্মৃতি এবং নানা আবেগ, আর সেই স্মৃতিময় 25 বছরকে বিভিন্ন আয়োজনে উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 2000 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। রজত জয়ন্তী উপলক্ষে সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার তৌহিদুর রহমান হামিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবু মুসা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় রজত জয়ন্তীর আনুষ্ঠানিকতা। এরপর চলতে থাকে স্মৃতিচারণ পর্ব, খেলাধুলা, রাফেল ড্র, সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা পর্ব। এতে অংশ নেন প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা। ফেনীর ছাগলনাইয়ায় শুভপুরে নদী থেকে দেদারসে চলছে অবৈধ বালু উত্তোলন। এতে বিলীনের পথে ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ 50টি আশ্রয়ন প্রকল্প। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। নিজামুদ্দিন মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি অসাধু চক্র। রাতের আধারে একের পর এক কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি, বাগান, সবজি ক্ষেতের মাটি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তারা ঘরবাড়ি, ফসলি জমি হারাচ্ছে, বিলীন হচ্ছে বিভিন্ন স্থাপনা। রাতের আধারে 15-20টা কাঠা দিয়ে তারা বালু নিয়ে উত্তোলন করতেছে। যত কিছু আছে সবগুলা গাড়ি লিটারবে, আসলে গুলি গালা করে, রাতও আসলে পারে, দিনও আসলে পারে। ইউনিয়ন না ডিসিআই না হাতে কাছে গেলে কত আন্ডা বলে ইয়া ধরতাম, কাটার জন্য এত করে সম্বাদ দিতাম। ফসলীয় জমিন, আশ্রয় কেন্দ্রের ফার্ম আছে, এখানে পোল্ট্রি ফার্ম আছে, এই সবগুলো কাটি নিয়ে বালু উত্তোলন করে নিয়ে যেতেছে। আমরা চাই এটা বদ্ধ হোক। শুভপুরে বালু মহালের কোনো ইজারা নেই। যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। ফেনী নদীতে আমরা ওই অংশে কোনো বালুমহাল ইজারা দিব না। সম্পূর্ণভাবে আমরা এটিকে, আমাদের ডিটেইলস রিপোর্ট এসেছে, আমরা একটি রিপোর্ট পেয়েছি যেটি পরিবেশগতভাবে আমাদের এখানে অনেক ক্ষতি হচ্ছে। এই মুহূর্তে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে অভিযান আমাদের চলছে এবং এটা অব্যাহত থাকবে। বালু দস্যুদের কবল থেকে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট রক্ষা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাহসিন তারিন,
মোহনা সংবাদ। কম খরচ আর দাম ভালো থাকায় গম চাষে আগ্রহ বেড়েছে নওগাঁর কৃষকদের। চলতি মৌসুমে 17,800 হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবের কারণে আগে কৃষকরা গম চাষে অনাগ্রহ দেখালেও সে অবস্থা থেকে এখন ঘুরে দাঁড়িয়েছেন চাষিরা। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত বছর গমের ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার গম চাষে আগ্রহী হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় কৃষকরা ভালো ফলনের আশা করছেন। গমের বর্তমান বাজার দর ও চাহিদাও বেশ ভালো এবার। গমগুলো অনেক সুন্দর হয়েছে, গমের ফলনও ভালো হয়েছে। তো আশা করা হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবছর গমের ফলনটা আমরা ভালো পেয়েছি এবং ভালো অর্থও পাবো। আশা করছি ভালো যাবে, ব্যবসা করা হবে এবং ফলনও ভালো হয়েছে। মাঠে থাকা পাকা গম এখন সোনালী বর্ণ ধারণ করেছে। পাকা গম কেটে মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকদের গম চাষে আগ্রহী করতে কাজ করছে কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, যেখানে আসলে পানির কিছুটা সমস্যা রয়েছে, যেখানে গরু চাষ কিছুটা হুমকির সম্মুখীন, সে সকল জমিতে আমরা কৃষকদেরকে গম চাষে উদ্বুদ্ধ করছি। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে গম চাষ হয়েছে, যা আমদানি নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 3,500-এ উন্নীত হয়েছে। আহত হয়েছেন 4,500-এর বেশি মানুষ। এখনও নিখোঁজ 220 জন। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের আঘাতে গৃহহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছে 30 লাখের বেশি মানুষ। এমন পরিস্থিতিতে চরম মানবিক সংকটে পড়েছে দেশটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ চলছে। এবারে খেলার খবর। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন হৃদরোগে আক্রান্ত তামিম ইকবাল। সোমবার রাত 12টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার সঙ্গে আছেন স্ত্রী আয়েশা আক্তার, বড় ভাই নাফিস ইকবাল এবং বন্ধু মিনহাজ। তামিম সিঙ্গাপুরের ফেরার পার্ক হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মরিসের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন বলে জানা গেছে। সেখানে হার্ট সহ পুরো শরীরের বিস্তারিত চেক আপ করাবেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নতুন ফিল্ডিং কোচ। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। 56 বছর বয়সী প্যামেন্টের জন্ম ইংল্যান্ডে হলেও বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। পেশাদার ক্রিকেটও খেলেছেন সেখানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় অকল্যান্ডের হয়ে, আর 14টি প্রথম শ্রেণী ও 33টি লিস্ট এ ম্যাচ খেলেছেন প্যামেন্ট। এদিকে বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে উঠে এসেছে পাকিস্তানের এক সাবেক তারকা পেসারের নাম। দেশটির সংবাদ মাধ্যম জানায়, আসন্ন পাকিস্তান সিরিজ সামনে রেখে টাইগারদের নতুন বোলিং কোচ হচ্ছেন সাবেক পাক পেসার ওমর গুল। যদিও বিসিবি থেকে এখনও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। 42 বছর বয়সী ওমর গুলকে আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের সিরিজকে সামনে রেখে বিসিবি প্রাথমিকভাবে 3 মাসের চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে পারস্পরিক সন্তুষ্টির ওপর নির্ভর করে এই চুক্তির মেয়াদ 2027 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও। মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে আন্দোলনের মধ্যেই ট্রাম্পের দরবারে নেতানিয়াহু। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা। ইসরায়েলি বর্বরতার নিন্দা অন্তর্বর্তী সরকারের। চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে 70 বিদেশি বিনিয়োগকারী। ব্যবসায়িক সমস্যা দূর করার আশ্বাস প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের। এবং 54 বছরেও অজানা দেশের প্রকৃত বেকারের সংখ্যা। ছদ্ম বেকার 1 কোটি। সমাজে অপরাধ প্রবণতা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।